কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নিবন্ধন স্থগিত করা হয়েছে। কেন করা হয়েছে? কারণ হচ্ছে তারা গণহত্যা করেছে এবং সেই গণহত্যার বিচার হচ্ছে। এই সময় তারা মাঠে নানান রকমের নাশকতা করতে পারে এবং তাদের অনেকে মিছিল করছিল সরকারের বিরুদ্ধে বিভিন্ন জায়গায়। সুতরাং তারা এইখানে উচ্ছৃঙ্খলতা দেখাতে পারে, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে পারে এবং এই বিচারকে প্রভাবিত করতে পারে বা বাধাগ্রস্ত করতে পারে। সেই জন্য তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। এখন যেইটার মূলত এখন যে বিচার সংস্কার এবং নির্বাচন যেই ফর্মুলায় সরকার এগোচ্ছে, সেই বিচারের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত শুধু আওয়ামী লীগ পড়ছে, দোসররা কিন্তু পড়ছে না। জাতীয় পার্টিকে যদি আপনার বিচারের আওতায় আনতে হয়, সেই বিচার হবে বাংলাদেশের গণতন্ত্র হত্যার বিচার। যে 14 সালের নির্বাচনে সুজাতা সিং ইন্ডিয়া থেকে আসলো এবং কোন প্রক্রিয়ায় কেন জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে গেল, পরে 18 এবং 24-এ তারা কিভাবে গেল, তারা মন্ত্রী হলো, এমপি হলো, সুবিধাভোগী হলো, সব মিলিয়ে যদি বাংলাদেশের গণতন্ত্র হত্যা, ভুয়া নির্বাচন, বিনা ভোটের নির্বাচন, রাতের নির্বাচন, এইসব বিষয়, এমনকি লুটপাট, টাকা পাচার, এইসব বিষয়ে যখন সামগ্রিকভাবে বিচার শুরু হবে, সেই বিচারের আওতায় জাতীয় পার্টি বা অন্যান্য আওয়ামী লীগের সঙ্গী যারা তারা পড়তে পারে। কিন্তু গণ অভ্যুত্থানের নিবন্ধন স্থগিত করা হয়নি। তাহলে তারা যদি এখন নির্বাচনে আসে এবং সেই নির্বাচনে আশাকে যদি আপনি, আমি বা ফারুক আমরা বাধা দিতে যাই, যে কোনো দল, তাহলে কথাটা কি হবে? যে আপনি এরা তো যদি তারা ওই রকম অপরাধ করে থাকে আইনগতভাবে নিষিদ্ধ করেন, আপনি নিষিদ্ধ করেন নাই, নিষিদ্ধ নয় এমন একটা দল তারা যদি নির্বাচনে আসতে চায়, তাইলে আপনি কেন পেশি শক্তির জোরে তাকে বাধা দিতে যাবেন? সুতরাং দায়িত্বটা হচ্ছে রাষ্ট্র পরিচালনা যারা করছে তাদের। তারা যদি মনে করে আওয়ামী লীগকে যে ফর্মুলা বা যে কারণে নিষিদ্ধ করেছে এদের করা যায়, করে দেখ। অথবা তাদেরকে এরকমও তো হচ্ছে যে এবার যারা মামলার আসামি তারা তো পলাতক থাকলে তো কেউ করতে পারছে না, নমিনেশন সাবমিট করতে পারছে না, সশরীরে দিতে হচ্ছে। তা আওয়ামী লীগের এই নেতাদের নামে সেই মামলাটা হয়নি কেন? মামলা আওয়ামী লীগের নামে হয়েছে, জাতীয় পার্টির এই নেতাদের নামে সেই মামলাগুলি হয়নি কেন? যারা মাঠে ঘাটে এখানে বাধা দিচ্ছেন তারা তো ওদের নামে এই অপরাধ দুটো মামলাও দিতে পারতেন, সেই মামলাও তো দেয়নি। বা সরকার বাদী হয়েও তো কিছু করতে পারতো, করেনি। এখন আপনি রাজনীতি করবেন, কথা বলবেন, কিন্তু আইনগতভাবে এগোবেন না, তাহলে কি হবে? তাদের বাধা দিলে ন্যাশনালি আপনি এখন একটা নাম বলেননি, হয়তো যারা নিজের গায়ে নিয়েছে তারা এটা ক্ষুব্ধ হয়েছে। তারপর তারা এটা প্রতিবাদ করেছে, এক পর্যায়ে বাকবিতণ্ডা হয়েছে। বাকবিতণ্ডার পরে হাতাহাতি হচ্ছে। তা শুধু এমন না যে ওকে মেরেছে, হাতাহাতি হয়েছে, বাকবিতণ্ডা এবং হাতাহাতি। তারপর ব্যারিস্টার ফুয়াদ ওইখানে তার লোকজন নিয়ে হেঁটে চলে আসছেন, এটা ভিডিও দেখলাম। কিছু লোক পেছন থেকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়েছে, পুলিশ এসে মিনিমাইজ করে দিয়েছে। এইটুকু ঘটনা একটা দলের আভ্যন্তরীণ নেতাদের মধ্যেও হয়, এটা খুব বড় ঘটনা না, তবে না হলে ভালো ছিল। এমনকি এর একটু আগে গিয়ে আমি বলবো, ব্যারিস্টার ফুয়াদ যেহেতু এই মুহূর্তের খুব আলোচিত ইয়াং নেতা, যদি কোথাও এইরকম চাঁদা দাবি করার প্রমাণযোগ্য কিছু থাকে, বিশ্বাসযোগ্য এবং প্রমাণযোগ্য বিষয় থাকে, তাহলে তার এইটা নিয়ে ওইভাবে মিডিয়ার কাছে বলে যে রাজনীতিটা করবার যেই প্রক্রিয়াটা, এইটার থেকে আরও ভালো হতো তিনি যদি ওই তথ্যটাই উপদেষ্টাদের কাছে দিতেন, পুলিশ প্রশাসনের কাছে দিতেন এবং বলতেন যে এরা এই চাঁদা চেয়েছে, এই টেলিফোন কনভারসেশন শোনেন, বা এই প্রমাণ আছে বা এর সাক্ষী আছে। যদি এর বিচার না হতো তখন তিনি এটা বলতেন যে এটা বিচার দেওয়ার বড় কাজ হয়নি। এখন এই যে রাজনৈতিক বক্তব্য মনে করি না, ব্যারিস্টার ফুয়াদও এটা ওরকম যদি অকাট্য প্রমাণ থাকে এখনও সুযোগ আছে আইন প্রয়োগকারী সংস্থার হাতে সেটা দেওয়া। এবং পরে তিনি যেটা বলেছেন কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী এরা কোনো দলের হতে পারে না, এটা তো আসলেই কোনো দলের হতে পারে না এবং দল এদের দায় নেয়ও না, সেজন্যই তো এত বহিষ্কার হচ্ছে, এত শাস্তিমূলক ব্যবস্থা হচ্ছে। তারপরও আমাদের দেশের রাজনীতি যা, সব দলেই কম বেশি এরকম ঘটছে, এটা অনাকাঙ্ক্ষিত। আমরা এখান থেকে উঠে আসার রাজনীতিটা প্রত্যাশা করি। জি, ফারুক হাসান, একটু আপনার কাছে জানতে চাই, শ্রম উপদেষ্টা আজকে বলেছেন আমরা যখন 2024 সালের 8 আগস্ট দায়িত্বে আসি তখন তো আমাদের কেউ ম্যান্ডেট দেয়নি যে 1, 1.5 বা 2 বছরের মাথায় নির্বাচন দিতে হবে, কেউ বলেনি যে নির্বাচন করতে হবে এত তারিখের মধ্যে, বরং আমরাই বললাম যে নির্বাচন হবে। সরকারকে আসলে নির্বাচনের জন্য কি এই ধরনের কোনো শর্ত দেওয়া হয়েছিল নিয়োগের সময়? আসলে দেখেন, এই সরকারকে আসলে আমি মাঝে মাঝে বলি এটা ওয়াটার গভর্নমেন্ট আর কি, পানির মতো একটা সরকার। এই সরকারকে যে পাত্রে বা যে রঙের পাত্রে, যে আকারের পাত্রে রাখবেন ওই পাত্রের আকার এবং রং ধারণ করে। তো এই সরকারকে আমরা সাংবিধানিক, আবার এই সরকারের এটাও না যে নির্বাচন না দেওয়া, এই কাজটাও না।
বরঞ্চ এই সরকারের অনেকগুলো কাজ, অনেকগুলো দায়িত্ব এদেশের ছাত্র জনতা, আপামর জনগণ, বিপ্লবের পক্ষের শক্তিগুলো অর্পণ করে দিয়েছেন এই সরকারের কাঁধে। সেই দায়িত্বগুলো কি? যেমন ইতিমধ্যে আমরা বিচার সংস্কার এবং নির্বাচনের কথা বারবার নিয়ে আসছি। প্রত্যেকটা ধরেন যে আপনার স্টেপের কিন্তু কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। বিচারের তার মানে এটার একটা অগ্রগতি আমরা ইতিমধ্যে পেয়েছি। সংস্কারের বিষয়ে যদি বলেন, এটারও কিছুটা অগ্রগতি আমরা ইতিমধ্যে পেয়েছি, যেটা হচ্ছে আমরা গণভোটের মাধ্যমে এই সংস্কার প্রক্রিয়ার ঐক্যমতের বিষয়গুলোকে আমরা বাস্তবায়ন করব। এবার আসে নির্বাচনের কথা। নির্বাচন তো অবশ্যই সরকারকে দিতে হবে। এই সরকার তো এমন না যে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। তার মানে সরকার নির্বাচন দেবে, তবে কবে দেবে, কখন দেবে, এই প্রশ্নটা আপনি করতে পারতেন বা করতে পারেন। টাইম ফ্রেম নিয়ে ধরেন যে এই সরকারের কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নেই, বা ধরাবাঁধা কোনো নিয়মের বেড়াজালে এই সরকারকে আমরা ফেলতে পারি না। আমরা যেটি বলেছি যে একটা নির্বাচন শুধুমাত্র এই সরকার দিলেই হবে না। নির্বাচন বাংলাদেশের ইতিহাসে 12টা আমরা পেয়েছি খাতা কলমে, বাট প্রত্যেকটা নির্বাচন নিয়ে আমাদের যদি বাট কিন্তু প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। তো আগামী নির্বাচন আমরা যদি বাট কিন্তু এরকম আসলে থাকার প্রশ্ন আসে না। গণ অধিকার পরিষদ বানের জলে ভেসে আসা কোনো রাজনৈতিক দল নয়, কিংবা ফেলনা কোনো রাজনৈতিক দল নয় যে হঠাৎ করে 5 স্টার হোটেলে এসি রুমে বসে পার্টি ঘোষণা করেছি, না, এরকম না। গণ অধিকার পরিষদ আন্দোলন সংগ্রাম করে রাজপথ থেকে উঠে আসা একটা রাজনৈতিক দল। হামলা, মামলা, জেল, জরিমানা, অসংখ্য নির্যাতন, ত্যাগের বিনিময়ে আজকে এই পর্যন্ত আমরা দাঁড়িয়েছি। সুতরাং কোনো একটা নির্দিষ্ট পার্টি কিংবা সংগঠনের মানে বুক লিস্টে আমরা থাকতে চাই না। আমাদের পরিষ্কার বক্তব্য, আমরা জনগণের বুক লিস্টে থাকতে চাই। ভালো বাধার মুখে পড়ছেন না। এবার আসি ভাই, আমি তো একা মানে গণতন্ত্রের মূল কম্পোনেন্টের মধ্যে মানে আমি তো সবকিছু না। গণতন্ত্র মানে কি? প্রত্যেকটি দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে গণতন্ত্র, সবাইকে নিয়ে ডেমোক্রেসি। একটা নির্বাচন তো শুধুমাত্র গণ অধিকারকে নিয়ে আপনি করবেন না। একটা নির্বাচনে প্রত্যেকটা রাজনৈতিক দল, এই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি যারা, তারা সবাই নির্ভয়ে নির্বিঘ্নে ক্যাম্পেইন করবে, গণসংযোগ করবে, নির্বাচনে অংশগ্রহণ করবে। এখানে যদি এই নির্বাচনে অংশগ্রহণকারী কিংবা এই বিপ্লবের পক্ষের শক্তির কোনো একটি দল বাধাপ্রাপ্ত হয়, তাহলে আমি বাধাপ্রাপ্ত হওয়া। এখানে কোনো একটি বিপ্লবের পক্ষের ব্যক্তি যদি আঘাতপ্রাপ্ত হয়, আমি ফারুক হাসান আঘাতপ্রাপ্ত হওয়া। সুতরাং আপনাকে হোলিস্টিক ওয়েতে চিন্তা করতে হবে। আপনি শুধুমাত্র আমার দিকে আঙ্গুল তোলেন কেন যে আপনি বাধাপ্রাপ্ত হয়েছেন কিনা? আমি বাধাপ্রাপ্ত হলাম না, আমার ডানে বামে যারা হয়েছে তারা বাধাপ্রাপ্ত হলো, তাহলে কি আপনি বলবেন যে নির্বাচনের গুড একটা পরিবেশ রয়েছে? নো। আপনাকে হোলিস্টিক ওয়েতে চিন্তা করতে হবে। ওভারঅল সিচুয়েশনটা কি? ওভারঅল ভাবে প্রত্যেক আপনি পার্সেন্টেজ বলতে পারেন 90% ভালো রাজনৈতিক দলগুলোর ইন্টারনাল যে কানেকশন। তবে প্রবলেমটা আরেকটা জায়গায়। প্রবলেমটা হচ্ছে একটা নির্বাচন কন্ডাক্ট করার জন্য শুধুমাত্র রাজনৈতিক দল জনগণই সব না। এখানে নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ প্রশাসন, আনসার এবং আরও দেশি বিদেশি নানান যে স্টেকগুলো রয়েছে, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কিন্তু একটা কতটুকু আসলে জনগণের কাছে মানে তারা আস্থায় নিতে পেরেছেন বা জনগণকে সেই নিশ্চয়তা দিতে পেরেছেন। এখন পুলিশের কথাই যদি বলি, পুলিশ কি এখন পর্যন্ত শতভাগ এই নিশ্চয়তা জনগণকে দিতে পেরেছে যে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু করার জন্য? পুলিশ বলছে যে তারা প্রস্তুত নির্বাচন বলছে তো সরকার তো দিনে 3 বার না 4 বার পর্যন্ত বলছে। সরকারের প্রেস সেক্রেটারি তিনি তো আরো এক ধাপ এগিয়ে, দিনে 6 বার 7 বার। বিশ্বাস করা ছাড়া, ভরসা করা ছাড়া আপনাদের আর কিছু করার আছে? ভরসাই তো করতে হবে। দিন শেষে ভরসা করছি, একই সাথে অবশ্যই করার আছে, কেন থাকবে না? আমি নির্বাচন, আমি আগামীর গণতন্ত্রের এক অন্যতম একটা পার্ট, পলিটিক্যাল পার্টি হিসেবে, সুতরাং আমার তো করার অবশ্যই আছে। আমি এই যে আপনি দেখবেন যে কালকে যে আমরা এনসিপির সাথে জোটবদ্ধ আর যে আমি মানুষের রিয়াকশনগুলো দেখলাম। আজকে আমাদের এনএসির মিটিং ছিল, এখানে সংস্কার নিয়ে সন্তুষ্ট অসন্তুষ্টির কথা বলা হয়েছে, মানুষের যে প্রত্যাশা। এরপর আমি আপনি বলছি কথাটা ওইটা বোঝার জন্য উদাহরণটা দিচ্ছি। মানুষ যখন যে রিয়াকশন শো করলো, ওর মধ্যে বেশিরভাগ গালি দিচ্ছে। এবং আমরা আজকে এনএসিতে আলোচনা করলাম এটা, যে মানুষ এই গালিটা কেন দিচ্ছে, তাহলে গালিটা কারা দিচ্ছে? আমরা 2-3টা দল একত্রীভূত হয়ে একটা রাজনৈতিক জোট গঠন, তাকে আপনি যে অ্যানালাইসিস করে ধরতে পারতেন এটা দুটাকে, আপনি বুঝতে পারছেন তারা কারে গালিটা দিচ্ছে। কথাটা আপনাকে এই জন্য বললাম, এই যে যারা সংস্কারের বিপক্ষে তারা কথা বলছে, তারা কিন্তু ওই বিতাড়িত শক্তির বিশাল একটা অংশ। এর মধ্যে আমাদের ভারতীয়রা, ভারতীয় বয়ানটা তার সাথে যুক্ত আছে। এটা হলো একটা। 2 নম্বর হলো এই যে আমরা 6 মাস ধরে আলোচনা করলাম বা 7 মাস ধরে আলোচনা করলাম। আমি তো ডেলিগেট মেম্বার ছিলাম ওখানে, তো আমি টেলিভিশন খেয়াল করেছেন, বসে বক্তব্য দিয়েছি, কথা বলেছি, আর্গুমেন্ট করেছি। আমরা কিন্তু এখনও মানুষের কত পার্সেন্ট রিপ্রেজেন্ট করি সেটা কিন্তু বলার সময় আমাদের আসে না, আমাদের বা গণ অধিকার পরিষদ, আমরা ওই লেভেলে তো টেস্টেড এখনো হয়নি। তবে এই জুলাই আন্দোলনে যেহেতু আমরা নেতৃত্ব দান দিয়েছি, আমরা যৌথভাবে অনেকেই, আমাদের একটা দাবি মানুষের কাছে আসে, মানুষ আমাদের কাছে প্রত্যাশা করে, সেই দৃষ্টিভঙ্গিতে আমরা ওখানে একটা বসছি। কিন্তু সেইখানে কিন্তু আমরা দেশের সকল মানুষকে তো রিপ্রেজেন্ট আমরা করি নাই। ফলে এই আমরা যে জুলাই সনদ তৈরি হলো, এটা মানুষের সকল মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন সেখানে হয়েছে, সেটা আমি কিন্তু বলবো না। ফলে অনেক মানুষ কিন্তু এর বিপক্ষ অবস্থান নিয়ে কথা বলতে পারে। সেই দৃষ্টিতে মনে রাখতে হবে যে মানুষ যেই রিয়াকশনটা শো করছে এবং প্রথম আলোর যে প্রতিবেদন সেটাই যে সত্য প্রতিবেদন। আপনি কতগুলো মানুষকে জিজ্ঞেস করার পরে রিসার্চটা হওয়ার কথাও না, জরিপের তথ্য। আমি একটা যদি 30 সেকেন্ড সময় দেন, আমি ফুয়াদ ভাইয়ের এই বিষয়টা একটু ব্যাখ্যা করতে চাই। সেটা হলো যে আমাদের প্রথমত হচ্ছে কি, আমরা আশা করেছিলাম সকল পলিটিক্যাল পার্টি ইরেসপেক্টিভ অফ দ্য পজিশন, সেটা তো অপোজিশন থাকবে সেখানে, সেই বিএনপি হোক বা জামাত হোক, অন্য কেউ হোক,
আমরা যদি এটাকে যদি এখনই বাধাগ্রস্ত না করি, এখনই প্রতিবাদটা না করি, তাহলে সামনের নির্বাচনে কিন্তু আমাদের জন্য একটা খারাপ একটা সংবাদ বয়ে আনতে পারে। এটা আপনার মাধ্যমে আমি দেশবাসীকে এই ব্যাপারে সতর্ক করতে চাই, একটা অনুরোধ করতে চাই যে আপনি এগুলোর প্রতিবাদ করবেন এবং এরকম ঘটনা যেতে পারে কোনো কারো উপরে যেতে পারে না ঘটে। একটু জানতে চাই ফারুক হাসান একটু আপনার কাছ থেকে, জুলাই আন্দোলনের পর যেসব মামলা হয়েছে সেখানে প্রায় 56% ক্ষেত্রেই প্রমাণ পায়নি পুলিশ, আবার যেসব ক্ষেত্রে যেসব অভিযোগের প্রমাণ পেয়েছে যে ঘটনাটি ঘটেছে সেখানে আবার আসামিদের একটা বড় অংশই হচ্ছে মিথ্যা আসামি, অর্থাৎ ওই আসামি এই অভিযোগের সাথে জড়িত নয়, পুলিশের তথ্য যেটি তারা আদালতে জমা দিচ্ছে সেসব। একটু আপনার কাছে জানতে চাই তাহলে মিথ্যা মামলা, বানোয়াট মামলা, ধরেন যে ঢালাও মামলা, যেটা আইন উপদেষ্টা নিজেও বলেছেন যে এত ঢালাও মামলা হয়েছে, এই মামলাগুলো আসলে আমরা ডিজলভ করতে বা এগুলো আসলে আপনার করতেই আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। এটা আসলে করা হয়েছে দুটো কারণে। আমি এখানে আরেকটা তথ্য বলে রাখি আপনাকে, আমার শ্বশুরের বড় ভাই, আপন বড় ভাই, তাকেও জুলাই পরবর্তী যে মামলাগুলো, এই মামলাগুলোর আসামি বানানো হয়েছে। আমি নিজে জানতাম না, হঠাৎ করে একদিন পুলিশ হাজির, কে আসামি? রাজনৈতিক হ্যাঁ রাজনৈতিক মামলা আর কি। মানে রাজনৈতিক কারণে নামটা আমি তখন মানে বললাম যে কিভাবে আসামি, কই উনি তেজগাঁও আওয়ামী লীগ এর মানে থানা আওয়ামী লীগের সভাপতি। আমি আমার শ্বশুরকে জিজ্ঞেস করলাম, বললো যে উনি তেজগাঁ যে কেন্দ্রীয় জামে মসজিদ, এই কেন্দ্রীয় জামে মসজিদের সহসভাপতি, আর তখন সভাপতি ছিল সাবেক স্বরাষ্ট্র না আস্তে না আমার একই মসজিদে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব সভাপতি আর তার সহসভাপতির অ্যাকচুয়ালি একটু তো শান্ত ভাই থাকেই টান। না এটা আপনি এনিওয়ে যাই হোক নাও থাকতে এটা পারে। ন্যাশনাল হচ্ছে ওই মসজিদ থাকতে আমার পারে। আমার শ্বশুর বাড়ি তো এখানে স্থানীয়রা, এবং এই মসজিদ পরিচালনা করে মূলত আমার শ্বশুর বাড়ি পরিবার, আমার শ্বশুরের বাবা থেকেই কেন্দ্রীয় যে জামে মসজিদ। আচ্ছা, এটা আমি জানি না, না, আমি তর্কে বুঝছি। যাচ্ছি না। আপনি ফান করেই বলছেন বিষয়টা। বাংলাদেশে আওয়ামী লীগ 16 বছর কোন মসজিদ মাদ্রাসাও তাদের অনুগত লোক ছাড়া রাখে নাই। না সেটা হয়তো আপনি বলতে পারেন, না এটা গ্রাম এটা গঞ্জে reality ছিল। না, আমি আমার এলাকাতে আমি দেখছি গ্রামের মানুষ, আমি মসজিদের বিষয়ে বা মাদ্রাসার বিষয়ে এটা মিক্সড। এটা ধরেন যে এখন হ্যাঁ, তবে সভাপতি এখন সেক্রেটারি শ্বশুরবাড়ির লোক তাদের আমরা না, একটু ছাড় দিব, অসুবিধা আমি নাই। নিজে ভাই রাজনীতি করে আসছি, আমি তো 2 দিনের রাজনীতি করি, বিষয়টা এমন না। হ্যাঁ আপনি হ্যাঁ, বলতে না, পারেন ঠিক সভাপতি আছে, সেক্রেটারি জি, এই একটু দুটো সময় কম পদ আমাদের। যে দল ক্ষমতায় থাকে তাদের লোক বসায়। এটা এখন আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ বসিয়ে এটা কারা করেছে? নিশ্চয়ই আওয়ামী লীগ করে নাই, নিশ্চয়ই পরাজিত শক্তি দোসররা করে নাই, করেছে কারা? বিপ্লবের পক্ষের শক্তি যারা, গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি তারাই করেছে। তারা কেন করেছে? উদ্দেশ্য দুটো, নাম্বার 1 আপনারা মামলা করেছেন? বাণিজ্য। আপনারা- আমরা করি নাই, আপনারা তো মানে পক্ষে- বিপ্লবের পক্ষের শক্তি সবাই তো আর করে নাই, যারা করেছে বলেছে। একটাও করেন নাই। না, গণ অধিকার পরিষদ, যেটা গণ অধিকার পরিষদের উপরে যারা আক্রমণ করেছে, যেমন ধরেন কিছুদিন আগে জাতীয় পার্টি আমাদের উপর আক্রমণ করলো। ওইটা না, গণ অভ্যুত্থানের সময় কোনো মামলা আপনারা করেন নাই। গণঅভ্যুত্থানের পরে আমরা আসলে ওই ঢালাও যে মামলা, ঢালাও না, স্পেসিফিক করছে Specific মামলা তো আমাদের আসলে বিভিন্ন ঢালাও জায়গায় হয় না। করেছে, আমি জানি না, আমার কাছে করেন তথ্য জানা নেই। করেন নাই, হয়তো করতে পারে কেউ আওয়ামী লীগের বিরুদ্ধে না অবশ্যই করেছে, মামলা করে নাই। না করেছে, এই যে কালকে ওর তথ্য যে আমরা সেটি আবার না, নিশ্চয়ই আরো বগুড়াতে পরে মামলা হয়েছে, বগুড়া থেকে আমাকে কয়েকজন ফোন করছিল, মামলা হয়েছে, বিভিন্ন জায়গায় মামলা হয়েছে, খুনি না, ডাকাত না, কিংবা আওয়ামী লীগের সাথে সংসদ জানে আপনার নামে ধরেন যে মামলাতে ঢুকিয়ে দিয়ে মামলা একটা করে দিল। ওই সময় তো আসলে পুলিশও এরকম তদন্ত করা কিংবা এইসব বাদ বিচার করার সুযোগ হয় নাই, পুলিশ নিজে ভয় ছিল, মামলা নিয়ে নিয়েছে। এখন ফলে যখন সে তদন্ত কারণে করতে গিয়ে সেটি দেখা গেল এখন যে আপনি আসলে প্রমাণে অপরাধী না। এগুলো বের এখন কি হয়েছে। করছে ওই গোষ্ঠীটা আপনার সাথে রাতের আধারে গিয়ে যোগাযোগ করছে যে আমাকে 50,000 সেটি উল্লেখ করেছেন, একটু আপনার কাছে জানতে চাই কারা সেই প্রচার করছে, আর যদি কেউ ভালো হয় তাহলে সে নিজেকে ভালো তো বলবেই, স্বাভাবিক না? শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন যখন গোটা আওয়ামী লীগ পচে গেছে, শেখ হাসিনা নিজে যেখানে আয়নাঘর বানিয়েছে, গুম করে খুন করার নির্দেশ দিত, রাষ্ট্রটাকে পুরা তার বাপের রাজ্যে পরিণত করেছে। বাপের রাজ্যে পরিণত করে এমন সব কাজ করেছে একেবারে পাপের রাজ্য হয়ে গিয়েছিল। সেই বাপের রাজ্য পাপের রাজ্যের অধিকর্তা যিনি, তাকে একটা গ্রুপ এরকম ছিল না, আওয়ামী লীগ যা করছে এটা গ্রহণযোগ্য হচ্ছে না, বা এটা খারাপ করছে, বা এই মন্ত্রী খারাপ করছে, তবে শেখ হাসিনা ভালো, কি ঊর্ধ্বে তুলে ওই দলকে ওই সরকারকে বাঁচানোর। এখন রাজনীতিতে একটা দল বলতে আমি ধারণা করি উনি জামায়াত ইসলামকে ইঙ্গিত করেছেন, যে জামায়াত ইসলামের প্রচারটা এমন যে গণঅভ্যুত্থান পরবর্তী শক্তির মধ্যে একমাত্র তারাই ভালো, বাকি সব খারাপ, দখলদার, চাঁদাবাজ, দাঙ্গাবাজ, হাঙ্গাবাজ, সব কিছু এরকম দাঙ্গা হাঙ্গা আর চাঁদাবাজি নিয়ে চলছে, একমাত্র তারাই ভালো। অথচ তাদেরও যেই পরিমাণ ফ্যাসিবাদী আচরণ বেরিয়ে আসছে, তাদের দলের গুরুত্বপূর্ণ নেতা শাহজাহান চৌধুরী কি বললেন, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে একটা শোকজ করা ছাড়া? যিনি বললেন যে পুলিশকে নাকি ওসি সাহেবকে তার দলের উপজেলার থানার সভাপতির প্রোটোকল দিতে হবে, পুলিশ তাদের কথায় উঠবে, তাদের কথায় বসবে, তাদের কথায় গ্রেপ্তার করবে, গ্রেপ্তারের পর আবার তাদের কথায় মামলাও করতে হবে। এবং তাদের কোনো নেতা এরকমও বলছেন আল্লাহ নাকি সিদ্ধান্ত নিয়েছে এবার জামায়াত ইসলামকে ক্ষমতা আনবে। এবং তাদের যে আচরণ, কোনোভাবেই ধর্মীয় রাজনীতি করা, সহনশীল যে রাজনীতি প্রত্যাশা করে মানুষ, তার সঙ্গে যায় না। তাদের আগের ভূমিকা 71-এর ভূমিকা একটা বিষয়, অনেক আগের ভূমিকা, পরবর্তীতে
রক কাটার ভূমিকা, সমালোচনা, সন্ত্রাসী কার্যক্রম, সেটা একটা ভূমিকা। তারপর তারা নিপীড়িত, তারা ফাঁসির দড়িতে ঝুলেছে, তাদের নেতারা, বিএনপি, জামায়াত ইসলাম সহ অনেকে নিপীড়িত। তারা এখন এসে কোথায় একে অপরের ভুলটা ধরিয়ে দিবে, কিন্তু কেউ কারো শত্রুতায় পরিণত করবে না। এই যে প্রতিযোগিতায় তারা নেমেছে এবং একমাত্র তারাই ভালো, বাকি সব খারাপ, এই প্রক্রিয়াটা প্রথম জামাত শুরু করেছে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বিএনপিকে অভিযুক্ত করে, এটা তো দরকার ছিল।